পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল কি সেটা জানার জন্য আমাদেরকে জানতে হবে মৌল কী বা অ্যাটমস কী। আমরা দেখবে আগের চ্যাপ্টারে যখন ম্যাটার পড়ছিলাম তখন আমরা পদার্থকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা পিওর ম্যাটার, একটা ইমপিওর ম্যাটার, তাই তো? পিওর ম্যাটার কারা ছিল মনে আছে? পিওর ম্যাটার কারা ছিল একটু বলো। আচ্ছা, ইমপিওর ম্যাটারকে আমরা পরবর্তীকালে দুই ভাগে ভাগ করেছিলাম, হোমোজিনিয়াস আর হেটারোজিনিয়াস, তাই তো? ওটাকে আমরা ইমপিওর ম্যাটারকে আমরা বলেছিলাম যে ওরা অ্যাকচুয়ালি মিক্সচার। পিওর ম্যাটার কারা? একদম, যে সমস্ত ম্যাটারে, যে সমস্ত পদার্থে এক ধরনেরই মলিকিউলস দেখা যায়, যেরকম বিশুদ্ধ জল। বিশুদ্ধ জলে কি দেখতে পাবে? শুধু H2O অণু দেখতে পাবে। মিথেন গ্যাস, মিথেন গ্যাসের শুধু মিথেন গ্যাস দেখতে পাবে। এগুলো কিন্তু এটা হচ্ছে জলের সংকেত বা মিথেন গ্যাসের সংকেত। মানে কি, এই যে সংকেতগুলো লিখলাম, এগুলো হচ্ছে এক একটা মলিকিউলস বা অণু। অণু জিনিসটা অ্যাকচুয়ালি পদার্থের আইডেন্টিটি কার্ড। আগের দিনে হয়তো বলেছিলাম কথাটা, যে এই অণুটাই ওই পদার্থের পরিচয়টা বহন করে, যে পদার্থটা কীরকম ধর্মের। ওই পদার্থের ধর্মটা এই অণুর মধ্যেও আছে। এই অণু যেরকম ধর্ম প্রদর্শন করে পদার্থের, সেই পদার্থটাও সেই রকমই ধর্ম দেখায়, ঠিক আছে? তো এই অণুটা, ধরো এটা হচ্ছে আইডেন্টিটি কার্ড বা আইডেন্টিটি নাম্বার। তো এটা যদি একটু পাল্টে যায় তাহলে নিশ্চয়ই পদার্থটাও পাল্টে যাবে, তাই তো? পদার্থটা পাল্টে যাবে মানে এটা ছিল H2O, যদি কোনো একটা অক্সিজেন বেরিয়ে গেল তাহলে এটা আর জল থাকবে না, অন্য জিনিস হয়ে যাবে, আয়ন হয়ে যাবে, তাই তো? তো এই যে অণু এগুলো অ্যাকচুয়ালি পদার্থের পরিচয় বহন করে। আবার দেখো, আরেক ধরনের অণু বলছি আমি, অক্সিজেন, ঠিক আছে? তারপর ক্লোরিন গ্যাস, তারপর কি, তারপর ওজোন গ্যাস, এরা। তো একটা জিনিস দেখো, এই অণুর মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? H2O, দুটো H আছে, একটা O আছে। এখানে কি আছে? CH4 বা মিথেনে একটা C আছে, চারটে H আছে, ঠিক আছে? এই যে HHOC, এতগুলো H, এরা অ্যাকচুয়ালি কারা? এরা অ্যাকচুয়ালি এক একটা অ্যাটমস, বিভিন্ন ধরনের অ্যাটমস। তো আবার দেখো, এই যে অক্সিজেনে কি আছে? ও আছে। ক্লোরিনে কি আছে? ক্লোরিন। ওজনে এটা হচ্ছে ওজোন গ্যাস, অক্সিজেন। এখানে দেখো, এই যে দুটো সেম পদার্থের কি আছে? মলিকিউল আছে, সরি, দুটো সেম অ্যাটমস আছে মলিকিউলের মধ্যে। আবার দেখো কার্বনে শুধু কার্বনই আছে। এটা একটা মলিকিউল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাটম। দুটো সেম আছে, কিন্তু দেখো একে ভাঙলে আর আলাদা আলাদা পরমাণু পাচ্ছ, কিন্তু একে ভাঙলে একই ধরনের পরমাণু পাচ্ছ। তো এই যে আলাদা আলাদা পরমাণু পাচ্ছ, এদেরকে বলা হয় কম্পাউন্ড বা যৌগিক পদার্থ। আর এই যে অক্সিজেন, ক্লোরিন, এরা হচ্ছে বেসিক্যালি এলিমেন্টস বা মৌলিক পদার্থ। কোনো পদার্থ কীরকম হবে সেটা ডিপেন্ড করে কার ওপর? মলিকিউলের ওপর, একটু আগে বললাম। আর মলিকিউল কীরকম হবে, কীরকম আচরণ করবে, সেটা ডিপেন্ড করে ওই মলিকিউলের স্ট্রাকচারটা কীরকম হবে, মানে ওর মধ্যে কী কী পরমাণু আছে আর কীভাবে আছে, কোন রেশিওতে আছে, এইটার ওপর ডিপেন্ড করবে মলিকিউল কেমন হবে। তো পদার্থের ওভারঅল জিনিস, মানে ওভারঅল প্রপার্টিস, সেটা কেমিক্যাল প্রপার্টিস হোক বা ফিজিক্যাল প্রপার্টিস হোক, সেটা ডিপেন্ড করে এই অ্যাটমসগুলোর ওপর। এই অ্যাটমসগুলো কার অ্যাকচুয়ালি, বা এই এলিমেন্টসদের ওপর। তো এই যে এলিমেন্টস সংখ্যা কিন্তু প্রকৃতিতে নির্দিষ্ট পরিমাণে আছে, সীমিত আছে, ঠিক আছে? তো এই এলিমেন্টসগুলোর প্রপার্টি কীরকম হবে সেটাকে যদি আমি স্টাডি করি তাহলে আমরা কেমিস্ট্রির অনেক মিস্ট্রি সলভ করে নেব। ওই জন্য এই এলিমেন্টসগুলোকে স্টাডি করা বা এদের ধর্মগুলোকে স্টাডি করা, এদের ধর্ম কিভাবে চেঞ্জ হয়, এই অ্যাটমের সাইজগুলো কিভাবে চেঞ্জ হয়, সেটা কিন্তু আমাদের বোঝা খুব গুরুত্বপূর্ণ। এই বোঝার চেষ্টা কিন্তু আজ থেকে শুরু হয়নি, শুরু হয়েছিল 1817 সাল থেকে। দেখো, সাল বলছি 1817, সাল বলছি
কারণ তোমাদেরকে সাল মনে রাখতে হবে, যে জিনিসগুলো বলছি সেগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। সায়েন্টিস্টের নাম হলো ডোবেরনিয়ার। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, 1808 সালে কি বলেছিল, কে কি বলেছিল পরমাণু সম্পর্কে, কে বলতে পারবে? 1808 সালে কি বলা হয়েছিল আর কে বলেছিল? জন ডাল্টন। জন ডাল্টন কি বলেছিল? যে প্রত্যেকটা পদার্থ অ্যাটমস নিয়ে তৈরি। এই অ্যাটম কথাটা 1808 সালে জন ডাল্টন বলেছিল। আর কি বলেছিল? যে অ্যাটমগুলোকে ভাঙা যায় না, বা অ্যাটমের মধ্যে কি আছে সেটা ভাঙা যায় না, কিন্তু প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে এই অ্যাটমের সাইজ আলাদা আলাদা, কারো বড় কারো ছোট। অর্থাৎ প্রত্যেকটা পদার্থের অ্যাটমিক সাইজ আলাদা আলাদা, মানে কি অ্যাটমিক মাসও আলাদা আলাদা হবে। তো এটা ধারণা করা হয়েছিল যে এই অ্যাটমিক মাসের উপর ভিত্তি করেই কিন্তু অ্যাটম কীরকম আচরণ করে বা কীরকম ধর্ম প্রদর্শন করে সেটা অ্যাটমিক মাসের ওপরই নির্ভর করে, এটা কিন্তু ধরে নেওয়া হয়েছিল তখন। ওই জন্য ডোবেরনিয়ার কি করলো, যে এই অ্যাটমিক মাসের ভিত্তিতে মৌলগুলোকে সাজালো। দেখলো এরকম যে 3টে সিমিলার মৌল যাদের রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টিস একই ধরনের, এরকম 3টে সিমিলার মৌলকে ইনক্রিজিং অ্যাটমিক মাস অনুযায়ী সাজালো, মানে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী, ইনক্রিজিং অ্যাটমিক মাস। এই অনুযায়ী সাজালো। সাজিয়ে কি দেখলো, যে এরকম 3টে সিমিলার মৌল যাদের অ্যাটমিক মাস ক্রমবর্ধমান, যেরকম হচ্ছে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, এদের রাসায়নিক ধর্ম সিমিলার। দেখবে এরা 3জনই ধাতু, ঠিক আছে, আরও অনেক সিমিলারিটি আছে। তো এদেরকে সাজালো। ফর এক্সাম্পল, লিথিয়ামের যদি অ্যাটমিক মাস হয় 7, মানে 6.9, এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমি 7 ধরলাম। সোডিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 23, আর পটাশিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 39। এরকম 3টে মৌলকে ও পরপর সাজালো। দেখলো যে প্রথম মৌলের অ্যাটমিক মাস আর তৃতীয় মৌলের অ্যাটমিক মাসের অ্যাভারেজ সেকেন্ড মৌলের অ্যাভারেজের সমান অথবা প্রায় সমান হয়, অ্যাপ্রক্সিমেটলি সমান হয়। তুমি এটা দেখো, 39 + 7/2, দ্যাট ইজ 46/2, দ্যাট ইজ 23। এটা বললো ডোবেরনিয়ার। ও আরও বললো, আরও কি কি, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। ক্যালসিয়ামের কত? 40। স্ট্রনসিয়ামের হচ্ছে তোমার 87.6, আর বেরিয়ামের হচ্ছে তোমার 137.3। তুমি ফার্স্ট আর থার্ডটার অ্যাভারেজ বের করো, যোগ করে দেখো অ্যাপ্রক্সিমেটলি এটা আসছে কিনা, এটার কাছাকাছি আসছে কিনা, একটু দেখো। 40 + 137.3/2, দ্যাট ইজ 177.3/2, দ্যাট ইজ এরকম আছে, 2 × 8 = 16, 2 × 8 = 16, 88.6 এইরকম আসছে, তাই তো? মোটামুটি এটা 88.6-এর কাছাকাছি। আর কি, এটা একটা গেল, এটা একটা গেল, আর কি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। না, কেন হবে না তোমাকে বলছি, কারণ এখানে লিমিটেশনটা এখানেই। ক্লোরিনের কত? 35.5। ব্রোমিনের কত? প্রায় 80, 79.9 বা প্রায় 80। আয়োডিনের কত? আয়োডিনের হচ্ছে 126.9। এটার অ্যাভারেজ করো একটু। 126.9, 9 × 5 = 14, 6 × 5 = 11, 12 2 হয় থাকলো 1, 3 × 5 = 6, 162.4, 162.4, একে 2 দিয়ে ভাগ করো, 8, 1, 81.2 বা এটার কাছাকাছি, তাই তো? তো এইটাই বললো ডোবেরনিয়ার, যে এরকম কয়েকটা মৌলকে যদি আমি এইভাবে সাজালাম তাহলে আমি এরকম সিমিলার প্রপার্টি দেখতে পেলাম, আর তাদের ফার্স্ট আর থার্ডটার অ্যাটমিক মাসের অ্যাভারেজ সেকেন্ডের সাথে অ্যাপ্রক্সিমেটলি সমান হয় বা সেকেন্ডের খুব কাছাকাছি হয়। এটা বললো আর কি, ঠিক আছে? দেখো, অ্যাটমিক মাস অ্যাকচুয়ালি কী হয় তোমাকে বলে রাখি, যে আমরা আইসোটোপ পড়েছিলাম,
আইসোটোপ পড়েছিলাম তো। তো আইসোটোপে আমরা প্রথমে দেখো যে অ্যাটমিক এমনি মাস কত, ভর সংখ্যা যেটা, ভর সংখ্যা। কিন্তু ভর সংখ্যা ধরো কোনো একটা মৌল আছে, ধরো তার দুটো আইসোটোপ আছে, এর A1 আছে, A2 আছে, এই মৌলের দুটো আইসোটোপ আছে, ঠিক আছে। তো এরা প্রকৃতিতে কতটা অনুপাতে পাওয়া যায়, প্রকৃতিতে এরা কতটা অনুপাতে পাওয়া যায়? তাহলে ধরো এটার অ্যাটমিক মাস নাম্বার এক্স, এটার অ্যাটমিক মাস এক্স, সরি মাস নাম্বার এক্স, এটার মাস নাম্বার ওয়াই। এরা প্রকৃতিতে ধরো A:B রেশিওতে পাওয়া যাচ্ছে। তাহলে এর ওভারঅল অ্যাটমিক মাস যেটা হবে সেটা হবে AX প্লাস BY বাই A প্লাস বি। ক্লোরিনের ক্ষেত্রে এটা হয়। ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের দুটো আইসোটোপ C35 আর C37, সরি Cl35 Cl37, এরা অ্যাকচুয়ালি 3:1 রেশিওতে পাওয়া যায়। তুমি 3 × 35 করো প্লাস 37 × 1 করো বাই 3 + 1 4 করো, দেখো 105 আর 37 কত হয়, 142 বাই 4 কত হচ্ছে, এটা হবে তোমার 4 3 12, 2 আর 2 5 4 20, 35.5। এটা হবে ক্লোরিনের অ্যাটমিক মাস। এইভাবেই হয়। এরা প্রকৃতিতে কত অনুপাতে পাওয়া যায়, এই অনুপাতে কিন্তু এরা পাওয়া যায়, এইভাবে বের করা হয় অ্যাটমিক মাস। ঠিক আছে, বুঝেছো? ওকে, এটা বললো ডোবেরনিয়ার। কিন্তু ডোবেরনিয়ার ওর লিমিটেশন কী ছিল, যে ও যে মৌলগুলোর নাম বলেছিল সেগুলো খুব লিমিটেড ছিল। এগুলোকে এক একটাকে বলা হয় ট্রায়াড, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন ব্রোমিন আয়োডিন বা ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম, এদেরকে বলা হয় ট্রায়াডস। ট্রায়াডস কিন্তু লিমিটেড, ও তিনটেই ট্রায়াডস দিতে পেরেছিল। তোমাদেরকে কি করতে হবে, এই ট্রায়াডসগুলোর নামগুলো মনে রাখতে হবে পরপর। এই সংখ্যাগুলো মনে না রাখলেও হবে, কিন্তু এই নামগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এই নামগুলো মনে রাখতে হবে। ক্লিয়ার? পরপর মনে রাখতে হবে। লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন ব্রোমিন আয়োডিন ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম, এই তিনটে ট্রায়াডসও দিতে পেরেছিল। এরপর কিন্তু ও লিমিটেড হয়ে গেছিলো, মানে ওর লিমিটেশনটা এত দূর। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে দিই, তোমরা যখন পিরিয়ডিক টেবিল পড়বে অ্যাটলিস্ট তোমরা যেন প্রথম 30টা মৌলের নাম পরপর মনে রাখতে পারো। ঠিক আছে, কারণ ওখান থেকে মোটামুটি ওটা মনে রাখলে মোটামুটি সব কমন পেয়ে যাবে, মানে সব বেসিক আইডিয়াগুলো থাকলে তুমি মোটামুটি পেরে যাবে। আচ্ছা, এরপর আসলো 1865 সাল। আরেকজন সায়েন্টিস্ট, তার নাম হলো নিউল্যান্ডস। আমি কিন্তু সালগুলো বলছি কারণ সালগুলো ইম্পর্ট্যান্ট। নিউল্যান্ডস কি বলল? বলল যে ক্রমবর্ধমান ইনক্রিজিং অ্যাটমিক মাস অনুযায়ী ও মৌলগুলোকে সাজালো। ঠিক আছে, ইনক্রিজিং অ্যাটমিক মাস অনুযায়ী। কিন্তু ও ডোবেরনিয়ারের মতো সাজায়নি, ও এবার একটু আলাদাভাবে সাজিয়েছে। ও শুধু সিমিলারিটি দেখে সাজায়নি, প্রথমত ও জাস্ট পরপর সাজিয়েছে। কীরকম? প্রথমে থাকে হাইড্রোজেন, তারপর লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, ফসফরাস, সালফার, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম। একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমি নোবেল গ্যাস, হিলিয়াম বা নিয়ন এই জিনিসগুলো আমি লিখিনি, বা আর্গন এগুলো লিখিনি, কেননা এই সময় 1865 সালের সময় কিন্তু কোনো নোবেল গ্যাস আবিষ্কার হয়নি। ঠিক আছে, তো এইভাবে সাজালো। দেখো এবার সাজানোর প্যাটার্নটা কি, 1 2 3 4 5 6 7 8 নম্বরটা আবার এখানে, আবার 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 নম্বরটা এখানে, পরপর সাজিয়ে এটা বলল যে এরকম যদি মৌলগুলোকে ইনক্রিজিং অ্যাটমিক মাস অনুযায়ী সাজানো হয় তাহলে প্রথম মৌল আর তারপরে 8 নম্বর মৌলের প্রপার্টি সিমিলার হবে। তো যে কোনো জায়গা থেকে শুরু করলে তারপর 8 নম্বরে এসে যে মৌলটা পাওয়া যাবে তার প্রপার্টি সিমিলার হবে। মানে এদের প্রপার্টি, হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন এদের প্রপার্টি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, কার্বন, সিলিকন, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার এদের প্রপার্টি সিমিলার। তোমাদেরকে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে। আমি এটা কীভাবে সাজিয়েছি, আমি মৌলগুলোর নাম পরপর জানি, তোমাদেরকেও মনে রাখতে হবে মৌলগুলোর নাম 1 থেকে 30 পর্যন্ত। ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে বাদ দিয়েছি কি,
যেগুলো নোবেল গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, এই কটা জিনিস আমি বাদ দিয়েছি, কেননা এই সময় নোবেল গ্যাস আবিষ্কার হয়নি। তো এইভাবে সাজিয়ে কিন্তু এই কটা মৌলের মধ্যে সিমিলারিটি দেখা গেল, কিন্তু এর লিমিটেশনস ছিল। নিউল্যান্ডের লিমিটেশন কী ছিল, যে ও ক্যালসিয়াম পর্যন্তই সাজাতে পেরেছিল, তারপরের মৌলগুলো ঠিকঠাক এর এর এই লটা মানে মেনে চলেনি। তাহলে নিউল্যান্ডসের লটা কি, যে ইনক্রিজিং অ্যাটমিক মাস, এই কথাটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে নিউল্যান্ডস কীভাবে সাজিয়েছিল, কিসের বেসিসে। ইনক্রিজিং অ্যাটমিক মাসের বেসিসে যদি মৌলগুলোকে সাজানো হয় পর 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 পর, তাহলে প্রথম মৌল, তারপরে 8 নম্বর মৌল, বা যে কোনো একটা মৌল তুমি নাও, তারপরে 8 নম্বর মৌলের কেমিক্যাল প্রপার্টি সমান হয়। ঠিক আছে, এটা কিন্তু বলেছিল নিউল্যান্ডস। এই লটাকে বলে নিউল্যান্ডসের ল অফ অক্টেভস। এতটাই করেছিল, মানে এতদূর পর্যন্ত ওর মানে ল অফ অক্টেভস ঠিকঠাক অ্যাপ্লাই করে, মানে করতে পেরেছিল, অ্যাপ্লাই হয়েছিল, এতদূর পর্যন্ত কাজ করেছিল, তারপরে ঠিকঠাক কাজ করেনি। ল অফ অক্টেভসের লিমিটেশন কি, যে ক্যালসিয়াম পর্যন্তই হয়েছিল, মানে আপ টু ক্যালসিয়াম। ঠিক আছে, দেখো 1865, এবার 1869 আরেকজন সায়েন্টিস্ট, তার নাম হলো মেন্ডেলিভ। নাম শুনেছ? এও কি করলো, এও একই কাজ করলো, যে ও ইনক্রিজিং অ্যাটমিক মাস অনুযায়ী, কেন যতদিন না ইলেকট্রন আবিষ্কার হচ্ছে বা যতদিন না প্রোটন আবিষ্কার হচ্ছে, ততদিন ওই প্রোটনের ধারণা বা ইলেকট্রনের ধারণা কেউই করতে পারেনি অ্যাকচুয়ালি, বা অ্যাটমের মধ্যে কি আছে সেটা কেউই জানতে পারেনি। সবাই শুধু অ্যাটমিক মাসটাই বুঝতে পেরেছিল, যে অ্যাটমিক মাস কত হতে পারে। তো মেন্ডেলিভ ইনক্রিজিং অ্যাটমিক মাস অনুযায়ী সাজালো। সাজিয়ে ও একটা বেসিক্যালি টেবিল তৈরি করলো। টেবিলে বাম দিক থেকে ডান দিক বরাবর 8টা ভার্টিক্যাল করলো, 8টা ভার্টিক্যাল কলাম, এরকম সব ভার্টিক্যাল। আর ওপর থেকে নিচে 7টা হরিজন্টাল রো, এরকম 7খানা করে ও একটা টেবিল দিল। এই টেবিলটাকে বলা হলো পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলে এই 8খানা ভার্টিক্যাল কলাম, এটাকে বলা হলো তোমার গ্রুপস। তাহলে গ্রুপস ছিল 8খানা মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে। আর 7টা যে হরিজন্টাল রো, এটাকে বলা হলো পিরিয়ড। এটা কটা ছিল? 7খানা। এটা ছিল মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল। কিন্তু এর কিছু মানে এর অ্যাকিউরেসিও ছিল, কিছুটা ড্রব্যাকও ছিল। মানে অনেক জিনিস ও অ্যাকিউরেটলি প্রেডিক্ট করতে পেরেছিল, মৌলগুলোর ধর্মগুলোকে অ্যাকিউরেটলি সাজাতে পেরেছিল। কীরকম? যেরকম বলেছিল যে কিছু জায়গা ফাঁকা ছিল এই পিরিয়ডিক টেবিলের, বলেছিল এইখানে যদি এই মৌলগুলোকে বসানো যায়, পরবর্তীকালে যদি এরকম কোনো মৌল আবিষ্কার হয়, তাহলে ওরা এখানে বসবে, ওর রাসায়নিক ধর্ম বা অ্যাটমিক মাস এত হবে। এটা কিন্তু ও প্রেডিক্ট করতে পেরেছিল। যেরকম ও একটা মৌলের নাম বলেছিল একা অ্যালুমিনিয়াম। পরবর্তীকালে যখন এটা আবিষ্কার হয়েছিল, তার নাম হলো গ্যালিয়াম। ঠিক আছে, আবার একা বোরন, পরবর্তীকালে এর যখন আবিষ্কার হলো তখন নাম হলো স্ক্যান্ডিয়াম। একা সিলিকন, এটার নাম হলো জার্মেনিয়াম। ও কিন্তু এই মৌলগুলোকে প্রেডিক্ট করতে পেরেছিল। ঠিক আছে, আচ্ছা, তো আরও কিছু ড্রব্যাকস ছিল। কীরকম ড্রব্যাক? যে প্রথমত নোবেল গ্যাস এই সময় আবিষ্কার হয়নি, পরবর্তীকালে হয়েছিল। আর কি, যে এই যে
ও নোবেল গ্যাসের জন্য আলাদা কোনো জায়গা রাখেনি ওর পিরিয়ডিক টেবিলে, নোবেল গ্যাসের জন্য অন্য কোনো ফাঁকা জায়গা রাখেনি, ওটা প্রেডিক্ট করতে পারেনি। আর কি, যেহেতু ইনক্রিজিং অ্যাটমিক মাসের ভিত্তিতে মৌলগুলোকে সাজানো হয়েছিল, তো আইসোটোপ যারা ছিল তাদেরকে, আইসোটোপ কারা, যাদের ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা আলাদা, ভর সংখ্যা যদি আলাদা হয়ে যায় তাহলে নিশ্চয়ই অ্যাটমিক মাসটাও আলাদা আলাদা হয়ে যাবে, তাই তো? তো আইসোটোপ যারা ছিল তাদেরকে যদি অ্যাটমিক মাসের ভিত্তিতে সাজানো হয় তাদেরকে আলাদা আলাদা জায়গায় রাখতে হবে, কিন্তু ওদের কেমিক্যাল প্রপার্টিস সেম। এই জিনিসটা কিন্তু ও এখানে ঠিকঠাক করে বসাতে পারেনি আইসোটোপগুলোকে, ঠিক আছে? এগুলো ছিল ওর ড্রব্যাক। তাহলে এটা গেল মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল। সাল, নাম, কি ভিত্তিতে সাজানো হয়েছিল, কটা পিরিয়ড, কটা গ্রুপ ছিল, ঠিক আছে? আর এটা যথেষ্ট মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল, আর কিছু লাগবে না তোমাদের, ঠিক আছে? আচ্ছা, মেটাই। আমি কিন্তু জিজ্ঞেস করবো এরপর দিন সবাইকে পারতে হবে, কারণ এটা যথেষ্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, রেলওয়েতে এখান থেকে কোশ্চেন আসবে। এবার আমরা একটু ওভারভিউ নিয়ে নিই মেন্ডেলিফ পর্যন্ত, যে প্রথমে কে অ্যাটেম্প্ট করেছিল, ডোবেরনিয়ার, কত সালে? 1817। কি করেছিল, কি অনুযায়ী সাজিয়েছিল? অ্যাটমিক মাস অনুযায়ী, ইনক্রিজিং অ্যাটমিক মাস অনুযায়ী। কটা ট্রায়াড পেয়েছিল? 3টে ট্রায়াড পেয়েছিল। 1865 সালে কে করেছিল? নিউল্যান্ডস কি দিয়েছিল, লরের নামটা কি? নিউল্যান্ডস ল অফ অক্টেভস। ওই অনুযায়ী ও 8টা করে মৌলকে দেখেছিল যে প্রথম মৌল আর 8 নম্বর মৌলের প্রপার্টি সেম। কীভাবে সাজিয়েছিল? ইনক্রিজিং অ্যাটমিক মাস। একইভাবে মেন্ডেলিফও ইনক্রিজিং অ্যাটমিক মাস অনুযায়ী সাজিয়েছিল, দিয়ে পিরিয়ডিক টেবিল দিয়েছিল। পিরিয়ডিক টেবিলে কিছু সুবিধা ছিল, কিছু বুঝতে সুবিধা হয়েছিল, কিছু জিনিস ওর লিমিটেশনও ছিল, কিছু ড্রব্যাকও ছিল, কিছু জিনিস ও অ্যাকিউরেটলি প্রেডিক্ট করতে পেরেছিল যে এরকম হবে। এবার 1913 সাল, দেখো এতক্ষণ যে টাইম লাইনগুলো ছিল 1869 অবধি, মেন্ডেলিফের পর্যায় সারণী অবধি, ততদিন কিন্তু ইলেকট্রন আবিষ্কার হয়নি। মানে ততদিন অ্যাটমের মধ্যে কি আছে সেটা কিন্তু কেউ প্রেডিক্ট করতে পারেনি, কেউ ধারণা করতে পারেনি, আনটিল জে থমসন করেছিল। মানে অ্যাটমের মধ্যে প্রথম কে ঢুকেছিল? জে থমসন ঢুকেছিল। তারপর অ্যাটমের মধ্যেকার ব্যাপারগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করা শুরু করে বিভিন্ন বিজ্ঞানীরা। তো 1913 সালে আরেকজন সায়েন্টিস্ট মোজলি, ও একটা জিনিস দেখলো যে বিভিন্ন মৌলে যদি এক্স রে পাঠানো যায় তারা বিভিন্নভাবে এনার্জি রেডিয়েট করছে। এক্স রে ইউজ করেছিল। তাহলে মোজলি বিভিন্ন মৌলের উপর এক্স রে অ্যাপ্লাই করে দেখেছিল কারা কীরকম আচরণ করে বা কারা কীরকম এনার্জি এমিট করে। তো ও একটা প্যাটার্ন লক্ষ্য করেছিল, এরকম একটা প্যাটার্ন লক্ষ্য করেছিল যে যারা সিমিলার মৌল তাদের মধ্যেকার একটা প্যাটার্ন, কিন্তু তাদের যারা সিমিলার ধর্ম বা সিমিলার আচরণ করছে তাদের মধ্যে প্যাটার্নটা কিন্তু অ্যাটমিক মাস ছিল না। অ্যাটমিক মাস এটা কিন্তু ছিল না। তাহলে কি ছিল হচ্ছে অ্যাটমিক নাম্বার। এই অ্যাটমিক নাম্বারের ওপর ভিত্তি করে কিন্তু মোজলি এবার প্রথম অ্যাটমিক নাম্বারের ওপর ভিত্তি করে পিরিয়ডিক টেবিল দিল। অ্যাটমিক নাম্বার হচ্ছে, তখন তো তোমার প্রোটন আবিষ্কার হয়নি, তখন ইলেকট্রন সংখ্যা কত সেটা সেই হিসেবে দেখা হতো, তার মধ্যে কটা ইলেকট্রনস আছে। তাহলে অ্যাটমিক নাম্বার অনুযায়ী কিন্তু মোজলি এবার মৌলগুলোকে সাজালো, ঠিক আছে? এবার ও দিল মডার্ন পিরিয়ডিক টেবিল। কত সালে? 1913 সালে মোজলি দিল মডার্ন পিরিয়ডিক টেবিল এই অ্যাটমিক নাম্বারের বেসিসে। এবার অ্যাটমিক নাম্বার অনুযায়ী ও কিন্তু এবার মৌলগুলোকে সাজালো। দেখো তোমাদের কাছে যেটা পৌঁছালো সেটা হচ্ছে মোজলির দেওয়া মডার্ন পিরিয়ডিক টেবিল। এখানে কিন্তু অ্যাটমিক নাম্বার অনুযায়ী পিরিয়ডিক টেবিলকে অ্যাটমিক নাম্বার অনুযায়ী মৌলগুলোকে সাজানো হয়েছে। তো একটু দেখি যে পিরিয়ডিক টেবিলটা কীরকম। তার আগে আমরা কিছু জিনিস জেনে নিই, ঠিক আছে? কিছু জিনিস জেনে নিই যে আমরা কি পড়েছিলাম অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলাম যখন বোর্ড তার অ্যাটমিক মডেল দিল, বলেছিল যে একটা নিউক্লিয়াসের চারিদিকে কারা থাকে?
কক্ষপথ থাকে, সেই কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে, তাই তো? এই কক্ষপথগুলোর নাম দিয়েছিল ও এনার্জি সেলস, এনার্জি সেলস। এবার এই এনার্জি সেলসগুলোর মধ্যেও কিন্তু থাকে আরও সাবসেলস, সরি 1 মিনিট, সাবসেলস এদের মধ্যে থাকে সাবসেলস কি কি? এস, পি, ডি, এফ। এদের মধ্যে থাকে ফার্দার অরবিটালস। অরবিটালস মানে ধরো এস এর মধ্যে আছে একটা অরবিটাল, পি এর মধ্যে আছে দুটো অরবিটাল, সরি পি এর মধ্যে আছে 3টে অরবিটাল, ডি এর মধ্যে থাকে 5টে অরবিটাল, 5টে অরবিটাল, এফ এর মধ্যে থাকে 7খানা অরবিটাল। প্রত্যেকটা অরবিটালের মধ্যে আবার দুটো করে ইলেকট্রন থাকে। তাহলে এস এর মধ্যে হায়েস্ট 2টো ইলেকট্রন থাকতে পারে, পি এর মধ্যে হায়েস্ট 3 × 2 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি এর মধ্যে 10টা, আর এফ এর মধ্যে 14টা ইলেকট্রন থাকতে পারবে। ঠিক আছে? তো এরা অ্যাকচুয়ালি কীভাবে থাকে, এনার্জি লেভেলগুলো কীভাবে ইনক্রিজ করে, কীভাবে ফিল হয়, কোথায় কটা ইলেকট্রন থাকবে, এটা বলার আগে একটু বলে দিই, না এটা আগে বলেই দিই, কারণ এটাই আমাদের লাগবে, জানতে হবে। ফর এক্সাম্পল এরকম করে সাজানো হয় অ্যাকচুয়ালি 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f, তারপর 6s 6p 6d 7s 7p 8s। এই প্যাটার্নটা মনে রাখতে পারবে? এস, এসপি, এসপিডি, এসপিডিএফ, এসপিডিএফ দুটো, আবার কমতে কমতে এস পর্যন্ত, মনে থাকবে? এবার এখানে ইলেকট্রনগুলো কীভাবে সাজে, এই যে 1 2 এই কথাগুলো কিন্তু এই সেল সংখ্যা, এনার্জি সেল সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট এনার্জি সেল, সেকেন্ড এনার্জি সেল, থার্ড এনার্জি সেল, এরকম। এবার তোমাকে এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে হবে, 1s, তারপর 2s, এটা খাতায় কোথাও এঁকে নিতে পারো, 3s 2p 3s 3p 4s 3d 5p 4p 5s, এইভাবে যায় জিনিসটা অ্যাকচুয়ালি। ঠিক আছে? তাহলে প্রথমে কে আছে? 1s, প্রথমে আছে 1s, তারপর 2s 2p 3s, তারপর 3p 4s, তারপর 3d 4p 5s, তারপর কে হবে? 4d 5p 6s, এইভাবে চলতে আছে, কিন্তু আমি আপাতত বুঝবো ডি পর্যন্ত। ঠিক আছে? একটু দেখো এটা কেন করলাম এখনই বুঝতে পারবে। আগে আমরা একটু মডার্ন পিরিয়ডিক টেবিলটা দেখি কীরকম দেখতে। মডার্ন পিরিয়ডিক টেবিল দেখতে অনেকটা এরকম। এরকম দেখতে অনেকটা, তাই তো? এবার পিরিয়ড টেবিলের ওপর থেকে নিচে আছে 7টা হরিজন্টাল রো। এটাকে আমরা বলবো কি? এটাকে বলবো আমরা পিরিয়ড। মেন্ডেলিফের পর্যায় সারণীতেও 7টে পিরিয়ড ছিল, তাই তো? আচ্ছা, এবার বাম দিক থেকে ডান দিকে যদি আমি যাই, দেখো এখানে দুটো গ্রুপ আছে, এখানে দুটো গ্রুপ আছে, ফার্স্ট গ্রুপ আর সেকেন্ড গ্রুপ আছে। এইখানে 3 থেকে 12 পর্যন্ত আছে, দেখো এখানে 3 থেকে
12 পর্যন্ত আছে, তাই তো? দেখো 3 4 5 করে লেখা আছে 12 পর্যন্ত। এখানে কত আছে? 13 থেকে কত আছে বলো তো? এখানে আছে 13 থেকে 18। তাহলে এখানে 18খানা গ্রুপ আছে। তাহলে মেন্ডেলিফের মোজেলির যে মডার্ন পিরিয়ডিক টেবিল, সেখানে 7টে পিরিয়ড আর 18টা গ্রুপ আছে। ঠিক আছে? তো এই পিরিয়ডের প্রথমে যেরকম আছে হাইড্রোজেন, এইখানে আছে তোমার হিলিয়াম, তারপর এটা যেরকম একটা ইয়েতেই আছে, একটা রোতেই আছে, তারপর আছে হিলিয়াম, তারপর লিথিয়াম, তারপর বেরিলিয়াম, বোরন, কার্বন, ডট 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 ডট। এখানে আছে সোডিয়াম, এক মিনিট, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ডট ডট ডট। আচ্ছা, এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা তোমাদের হাতে আছে, এটাই। ঠিক আছে? এবার একটা জিনিস দেখো যে এই যে হাইড্রোজেনের কটা ইলেকট্রন কে বলতে পারবে? একটা ইলেকট্রন। তাহলে হাইড্রোজেন, এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, এর একটা ইলেকট্রন আছে। কক্ষপথ সংখ্যা বা শেল সংখ্যা কটা? একটা। শেল নাম্বার হচ্ছে 1, আর সবার বাইরের কক্ষপথটাই ওর একটাই, যেটা বাইরের সেটা ভেতরের একটাই। তো ভ্যালেন্স ইলেকট্রন বলবো, এটা বলবো আমি একটা। ওই জন্য কিন্তু ও ফার্স্ট গ্রুপ আর ফার্স্ট পিরিয়ডে আছে। ভ্যালেন্স ইলেকট্রন বলতে যেটা সবার বাইরের কক্ষপথে থাকে, কিন্তু এটা একটাই যেটা বাইরে, এটাই বাইরের ধরে নিচ্ছি। ঠিক আছে? আবার দেখো হিলিয়াম না করে আমি লিথিয়াম করি, হিলিয়ামটা আমি একটু পরে বলছি। লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 3টে। মানে এটা হচ্ছে লিথিয়াম, প্রথম কক্ষপথে 2টো থাকবে, তারপর পরের কক্ষপথে একটা থাকবে। তাহলে এখানে শেল নাম্বার কি? 2। ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? 1। ঠিক আছে? আবার দেখো বেরিলিয়াম 4। তাহলে বেরিলিয়াম প্রথমটাতে 2, পরেরটাতে 2, তাহলে শেল নাম্বার 2, ভ্যালেন্স ইলেকট্রন 2। তো একটা জিনিস দেখো, শেল নাম্বার 2 কে? লিথিয়াম সেকেন্ড পিরিয়ডে আছে, তাই না? ভ্যালেন্স ইলেকট্রন 1, ও আছে ফার্স্ট গ্রুপে। তাহলে শেল নাম্বার হচ্ছে কি? নাম্বার অফ পিরিয়ড, আর ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার অফ গ্রুপ। তাহলে শেল নাম্বার অ্যাকচুয়ালি এই মডার্ন পিরিয়ডিক টেবিলে শেল নাম্বার এটা হচ্ছে এটা হচ্ছে পিরিয়ড নাম্বার, আর ভ্যালেন্স ইলেকট্রন এটা হচ্ছে গ্রুপ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি বোরনের কথা বলছি। ফর এক্সাম্পল, বোরন হচ্ছে 13 নম্বর গ্রুপে আছে। ঠিক আছে? বোরনের ইলেকট্রন সংখ্যা কত? বোরনের হচ্ছে 5টা। তাহলে বোরন প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 3টে। তো এখানে শেল নাম্বারটা 2, ও সেকেন্ড পিরিয়ডে আছে। ফার্স্ট রো এটা, সেকেন্ড রো এটা, সেকেন্ড পিরিয়ডে আছে কে? বোরন। কিন্তু ইলেকট্রন নাম্বার 3 কিন্তু আছে 13 নম্বর গ্রুপে। তো তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা যদি 2 এর বেশি হয়, তখন তুমি সিম্পলি তার সাথে 10 যোগ করে দেবে। ঠিক আছে? মানে এখানে যেহেতু ভ্যালেন্স সংখ্যা 3 মানে 2 এর বেশি, তাহলে তোমার গ্রুপ নাম্বার হবে 3 প্লাস 10, দ্যাট ইজ 13। দ্যাটস ইট। এটা আপ টু 20, যতদূর তোমাদেরকে মনে রাখতে হবে আর কি। কারণ এই যে 3 থেকে 12 কিন্তু এখানে যে মৌলগুলো থাকে সেগুলো একটু আলাদাভাবে বিহেভ করে। সেটা কেন করে একটু এখনই বলছি। প্রথমত দেখো, ধরো এখানে হচ্ছে সোডিয়াম। এবার একটা জিনিস দেখো, আমি এবার এই অনুযায়ী সাজাবো, এই অনুযায়ী কীভাবে সাজানো যায়।
আমি একটু আগে দেখলাম এসে কতটা, এই যে এস সাবসেল, সেখানে হাইয়েস্ট কটা থাকতে পারে ইলেকট্রন? দুটো। পিতে 6টা, পিতে 6টা, ডিতে কটা? 10টা, এফে 14টা। 2, 6, 10, 14। আমরা এইভাবে যদি সাজাই, এবার আমরা ইলেকট্রনের কক্ষপথে সাজাচ্ছি না, সেলে সাজাচ্ছি না, এবার সাবশেলে সাজাচ্ছি। ফর এক্সাম্পল হাইড্রোজেন, ওর এস অরবিটালে একটাই হাইড্রোজেনের ইলেকট্রন থাকবে, একটা ফাঁকা থাকবে। তো ও কিন্তু মানে ওর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s1, মানে 1s1। আমি এই দিক থেকে এই দিক বরাবর সাজাবো। বা দেখো লিথিয়ামের ক্ষেত্রে কটা? লিথিয়ামের ক্ষেত্রে 3টে ইলেকট্রন থাকে, তাই তো? তাহলে 1s2, এসের হায়েস্ট দুটো থাকতে পারে, দুটো এসের মধ্যে চলে আসবে। কীরকম? 1s2, তারপর 2s1। আবার দেখো বোরনের ক্ষেত্রে দেখো, বোরনের ক্ষেত্রে কটা? 5টা থাকে। দেখো 1s2, তারপর 2s2, তারপর 2p1। তাহলে একটা জিনিস দেখো, যে সবার বাইরের কক্ষপথের ইলেকট্রনটা সেটা কোন সাবশেলে থাকছে। এক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে এস সাবশেলে থাকছে, বা লিথিয়ামের ক্ষেত্রেও তোমার এস সাবশেলে থাকছে। বা তুমি যখন সোডিয়ামকে সাজাবে, সোডিয়ামের কটা থাকে? সোডিয়ামের 11টা থাকে। তাহলে দেখো 1s2, 2s2, 2p6, কটা হলো? 6, 7, 8, 9, 10, তারপর 3s1। এখানে দেখো সবার বাইরের কক্ষপথের ইলেকট্রনটা এসে থাকছে। তো অ্যাকচুয়ালি 1 আর 2 গ্রুপের যারা থাকে, যে সমস্ত মৌল থাকে, সবার ক্ষেত্রেই দেখা যায় যে সবার বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো তোমার এস সাবশেলে থাকে। ঠিক আছে? তো এই যে 1 আর 2 গ্রুপের যে মৌলগুলো, এদেরকে বলা হয় এস ব্লক এলিমেন্টস, বা এরা অ্যাকচুয়ালি মেটালস। ঠিক আছে? আবার যেরকম দেখালাম বোরনের ক্ষেত্রে, বা তুমি কার্বনের ক্ষেত্রে করে দেখো, তোমরা নিজেরাই করে দেখো সবার বাইরের কক্ষপথের ইলেকট্রনটা কোথায় থাকছে, করে দেখো। পিতে থাকবে। বা এখানে যারা থাকবে 13 থেকে 18 যারা থাকবে, সবার ক্ষেত্রেই কিন্তু বাইরের কক্ষপথের ইলেকট্রনটা, একদম লাস্ট ইলেকট্রনটা তোমার পিতে থাকবে। তাহলে 13 থেকে 18 হচ্ছে পি ব্লক এলিমেন্টস। আর মাঝখানের যারা থাকে এরা 3 থেকে 12, এরা থাকে অ্যাকচুয়ালি ডি ব্লক। নিচে যারা থাকে সেটা অ্যাকচুয়ালি ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস, এরা হচ্ছে এফ ব্লক। বুঝতে পারলে কেন বলা হয় এসপিডিএফ? ভিজুয়ালাইজ করে মাথায় রেখো, এসপিডিএফ। ঠিক আছে? ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এবার একটু ক্লিয়ারলি দেখে নিই যে এস ব্লক কারা। গ্রুপ 1, গ্রুপ 2, এরা হচ্ছে এস ব্লক এলিমেন্টস, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গ্রুপ 13 থেকে গ্রুপ 18, 13 থেকে 18, এরা হচ্ছে পি ব্লক এলিমেন্টস। ঠিক আছে? গ্রুপ 3 থেকে 12, এরা হচ্ছে তোমার ডি ব্লক এলিমেন্টস। আর ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস যারা, এরা হচ্ছে অ্যাকচুয়ালি এফ ব্লক এলিমেন্টস। ঠিক আছে? আরেকটা জিনিস, ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস এদেরকে আলাদা করে লেখা হয় ঠিকই, কিন্তু এরা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে 6th আর 7th পিরিয়ড থেকে। ঠিক আছে? তোমরা দেখো ল্যান্থানাইটস যারা, ল্যান্থানাইট সিরিজটা, মানে ল্যান্থানাইটস এদের শুরু হয় ল্যান্থেনিয়াম থেকে। এর তোমার অ্যাটমিক নাম্বার হচ্ছে 57। ধরো এর অ্যাটমিক নাম্বার 57। এটা হয় আপ টু 71 অবধি। এটা কি? গ্রুপ 6th পিরিয়ড। আবার এর নিচে যারা থাকে সেটা হচ্ছে অ্যাক্টিনাইটস, শুরু হয় অ্যাক্টিনিয়াম থেকে।
ঠিক আছে। এর অ্যাটমিক মাস অ্যাটমিক নাম্বার হচ্ছে 89, এটা যায় আপ টু 103 পর্যন্ত। এর কিন্তু 7th পিরিয়ড, ঠিক আছে। ওকে, ক্লিয়ার এতদূর? বুঝতে পেরেছো? এবার আমরা একটু দেখি যে কোন গ্রুপে কি থাকে, সেগুলো মনে রাখার ট্রিক কি, আমরা কিভাবে পিরিয়ডিক টেবিলগুলোকে কতটা মনে রাখবো। আমি গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, 14, 15, 16, 17, 18। আরেকটা জিনিস মনে রাখো, হিলিয়ামকে আমি এই দিকে রেখেছিলাম, কিন্তু হিলিয়াম হচ্ছে, এটা তোমরা নোট করে নাও, হিলিয়াম হচ্ছে তোমার এস ব্লক এলিমেন্টই হয়। কেননা ও অ্যাকচুয়ালি হিলিয়াম হচ্ছে 2, হিলিয়াম হচ্ছে 2, মানে কি 1s2, কিন্তু এ অ্যাকচুয়ালি নোবেল গ্যাসের মতো আচরণ করে, কারণ ওর যেটা দুটো ম্যাক্সিমাম ইলেকট্রন সেটা ফিল হয়ে যায়, ও আর ইলেকট্রন গেনও করতে পারে না, ছাড়তেও পারে না, ওই জন্য ও কিন্তু নোবেল গ্যাসের মতো আচরণ করে বলে ওকে গ্রুপ 18-এ রাখা হয়, কিন্তু ও এস ব্লক এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একটু যে কীভাবে লিখি। প্রথম যেটা গ্রুপে থাকে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, रुबिडियम, सीजियम, फ्रांसियम। हलीना कबर से फरार, हलीना कबर से फरार। এটা হচ্ছে ট্রিক, হলিনা কভার সে ফরার। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এটা হচ্ছে গ্রুপ 1-এর। এটাকে বলা হয় কিন্তু অ্যালকালি আর্থ মেটালস, অ্যালকালি মেটালস। তারপর এটাকে অ্যালকালাইন বলে। কি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। কীভাবে মনে রাখবো? বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি, বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি। এটা হচ্ছে গ্রুপ 2, ঠিক আছে। এটাকে বলে অ্যালকালাইন মেটালস। তারপর কি? লিথিয়াম, বেরিলিয়ামের পর বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এই কটা মনে রাখতে হবে তোমাদেরকে। বেগুন, আলু, গাজর ইন থালি। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, ঠিক আছে। লিখে রাখো, যদি দরকার হয় লিখে রাখো, কারণ অনেক সময় অনেক মেমোরি ট্রিক ইউজ করতে হয়, যেগুলো শুনতে হাসি লাগলো আলটিমেটলি খুব কাজে দেয়। আচ্ছা, তারপর কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিन, लेड। काहे सीताजी सुने पार्वती, काहे सीताजी सुने पार्वती। नेपाल, पाकिस्तान, दाঁড়াও, ऑस्ट्रेलिया, सब भिखारी। नाइट्रोजन, पोटाशियम, आर्सेनिक, एंटीमनी, बिस्मथ। नेपाल, पाकिस्तान, ऑस्ट्रेलिया, सब भिखारी। এটা হচ্ছে গ্রুপ 15। ओल्ड स्टाइल से टेलेनियम, पोलोनियम। এই দুটো মনে রাখো, টেলেনিয়াম, পোলোনিয়াম। ওল্ড স্টাইল সে টেলেনিয়াম, পোলোনিয়াম। বাট টোপি এভাবে মনে রাখতে পারো, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেনিয়াম, পোলোনিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ 16-এর। এরপর হচ্ছে 17-এ কারা থাকে? 17-এ থাকে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টারটিন।
ঠিক আছে, এটা কিন্তু আমি মনে রাখার কোনো ট্রিক দিতে পারছি না, এটা তোমাদেরকে এমনি মনে রাখতেও হবে সবগুলো। ঠিক আছে, আচ্ছা। আর 18তে কারা থাকে? 18তে থাকে নোবেল গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, তোমার রেডন, সরি ক্রিপ্টন, রেডন, জেনন, সরি হ্যাঁ ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সরি হ্যাঁ হ্যাঁ এক্স জেনন। তাহলে এইটা হচ্ছে নোবেল গ্যাস। 1 2 মনে থাকবে? মনে থাকবে 13 14 15 16 17 18, চেষ্টা করো মনে রাখার। ঠিক আছে, এবার কোনটাকে কি বলে? এইটাকে বলে, এটা শুরু হয় যেহেতু এই গ্রুপটা শুরু হয় বোরন দিয়ে, বোরন দিয়ে শুরু হয়, এটাকে বলে বোরন ফ্যামিলি। এটা হচ্ছে কার্বন দিয়ে শুরু হচ্ছে কার্বন ফ্যামিলি, অক্সিজেন দিয়ে নাইট্রোজেন দিয়ে শুরু হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন দিয়ে শুরু হচ্ছে অক্সিজেন ফ্যামিলি। এটাকে আবার বলে নিক্টোজেন্স, এটাকে বলে নিক্টোজেন্স, এটাকে বলে চ্যালকোজেন্স। এই যে এইটাকে বলে কি, এটাকে তো সবাই জানে কি বলে, হ্যালোজেন। হ্যালোজেন 17তে থাকে, আর এটা হচ্ছে নোবেল গ্যাস। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছো? মনে থাকবে? থাকবে কি মনে? এবার দেখি পিরিয়ডিক টেবিলের প্রপার্টিসগুলো কীরকম। আমরা আরেকবার আঁকি পিরিয়ডিক টেবিলটা। দেখো প্রথম গ্রুপের দিকে কারা থাকে, ধরো আমি হাইড্রোজেনের কথা ভাবছি। ঠিক আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়, এইচ একটা ইলেকট্রন। আমি যদি নিচে আসি, হাইড্রোজেনের পর কে থাকে এখানে, এরপর কে আছে, লিথিয়াম আছে। তাহলে লিথিয়ামের কীরকম হয়, প্রথমে দুটো, তারপরে একটা, তারপর আছে তোমার সোডিয়াম। সোডিয়ামের কটা কক্ষপথ থাকবে, 3টে, দুটো, 8টা আর একটা, তাই তো? আবার আমি ওপর থেকে নিচের দিকে নামলাম, আমি যদি বাম দিক থেকে ডান দিকে যাই, লিথিয়ামের পর যদি থাকে বেরিলিয়াম, এইখানে আছে বেরিলিয়াম, তাই তো? বেরিলিয়ামে কি হয়, দুটো 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 দুটো। এখানে কে আছে, বোরন, তাই তো? বোরনে কি আছে, দুটো, 3টে। কার্বনে কি আছে, দুটো, 4টে। একটু দেখো এদিকে, একটু দেখো। তাহলে একটা জিনিস দেখো, আমি এখানে কি করলাম, বাম দিক থেকে ডান দিকে গেলাম। বোরন, কার্বন, নাইট্রোজেন, নাইট্রোজেনে দুটো 5টা থাকবে, তাই তো? একটা জিনিস দেখো যে এই যে এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, এটা ভ্যালেন্স ইলেকট্রন, এটা ভ্যালেন্স ইলেকট্রন, এটা ভ্যালেন্স ইলেকট্রন। আমাকে একটা জিনিস বলো, এই যে 3টে আমি লিখেছি, এই 3টে পরপর কিন্তু আমি ওপর থেকে নিচের দিকে গেছি। এবার একটা জিনিস বলে যে এই যে ভ্যালেন্স ইলেকট্রন, এর থেকে এই হাইড্রোজেন অ্যাটম থেকে বেরিয়ে যাওয়া বেশি ইজি, না লিথিয়াম থেকে বেরিয়ে যাওয়া বেশি ইজি, না সোডিয়াম থেকে বেরিয়ে যাওয়া বেশি ইজি? কোনটা? কার থেকে বেরিয়ে যাওয়া বেশি ইজি? কার থেকে ইজিলি বেরিয়ে যেতে পারবে ইলেকট্রনটা? সোডিয়াম থেকে বেরিয়ে যেতে পারবে। কেন? কেননা নিউক্লিয়াস থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে, তাই তো? নিউক্লিয়াস থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে বলে ইলেকট্রনগুলো ইজিলি বেরিয়ে যেতে পারছে। এটার জন্য, এটার মানে কি, যে ওপর থেকে যত নিচের দিকে নামা যায়, মৌলগুলো থেকে কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন তত ইজিলি বেরিয়ে যেতে পারে। তাহলে ওপর থেকে নিচের দিকে যত নামা যাচ্ছে, ইলেকট্রনগুলো কিন্তু তত ফ্রি হচ্ছে। তুমি একটা জিনিস দেখো, ইলেকট্রন যত দূরে যাচ্ছে, ঠিক আছে, তোমার বাড়িতে ধরো, তোমার বাড়িতে তোমাকে খুব স্ট্রিক্টভাবে অনুশাসনে রাখা হতো, এবার তুমি বাইরে পড়তে চলে গেলে, তোমাকে কি ওরকম কন্ট্রোল করতে পারবে? কোথায় ঘুরে বেড়াচ্ছ, কন্ট্রোল করতে পারবে কি? পারবে না। একই কারণে ইলেকট্রনটা দূরে চলে যাচ্ছে নিউক্লিয়াস থেকে, কন্ট্রোল করতে পারছে না, বেরিয়ে যাচ্ছে।
বুঝতে পেরেছো তো? জানো তো, এক্সপিরিয়েন্স আছে তো? হ্যাঁ, তাহলে এক্সপিরিয়েন্সটা এখানে ফিল করো। ইলেকট্রনটা দূরে চলে যাচ্ছে, ইলেকট্রন ইজিলি বেরিয়ে যেতে পারছে, এর মানে কি ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। ওপর থেকে নিচে গেলে কী পারে, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেড়ে যায়। তাহলে এটাকে বলে, ওপর থেকে নিচের দিকে নামলে কোন জিনিসটা বাড়ে, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। এটাকে কি বলে, ইলেকট্রো পজিটিভিটি বা তড়িৎ ধনাত্মকতা। তাহলে ওপর থেকে নিচের দিকে তড়িৎ ধনাত্মকতা অর্থাৎ বা ইলেকট্রো পজিটিভিটি বেড়ে যায় সব কটাতে, গোটা পিরিয়ডিক টেবিল জুড়ে। ওপর থেকে নিচে নামলে, ওপর থেকে নিচের দিকে নামলে, ওপর থেকে নিচের দিকে নামলে তড়িৎ ধনাত্মকতাটা বেড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আবার দেখো, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি আমি। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন বা অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, এক্সেট্রা এক্সেট্রা। তুমি দেখো সোডিয়ামের পারমাণবিক ইলেকট্রন বিন্যাসটা কীরকম, এইরকম, তাই তো? আচ্ছা, আমি যদি বলি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে একই, 2 8টা ইলেকট্রন, আর এখানে কটা হবে, 2টো ইলেকট্রন। সিলিকন একই, 3টে ইলেকট্রন হয়ে যাবে। সরি, সোডিয়াম, অ্যালুমিনিয়াম 2টো, 8টা 3টে, তাই তো? তাহলে একটা জিনিস দেখো, যে এই যে 2টো ইলেকট্রন, 1টা ইলেকট্রন, 3টে ইলেকট্রন, সবারই দূরত্ব, মানে সবারই 3টে কক্ষপথ আছে, তাই তো? কিন্তু এখানে 1টা, এখানে 2টো, এখানে 3টে ইলেকট্রন আছে। মানে কি, এদের ইলেকট্রন সংখ্যা ওভারঅল বেশি, তাহলে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাও বেশি হবে। তাহলে কার ক্ষেত্রে বাইরের কক্ষপথের ইলেকট্রনকে বেশি আকর্ষণ করে রাখবে? কে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম না অ্যালুমিনিয়াম? কোথায় আকর্ষণ বলটা বেশি হবে? অবভিয়াসলি অ্যালুমিনিয়ামে। তারপর কি হবে? সব তার থেকে কম ম্যাগনেসিয়াম, তারপর সোডিয়াম, তাই তো? তাহলে একটা জিনিস দেখো, বাম দিক থেকে ডান দিকে গেলে, ঠিক আছে, সবার বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলোকে বেশি বল দিয়ে আকর্ষণ করে রাখছে নিউক্লিয়াস, তাই তো? ওই জন্য বেশি বল দিয়ে আকর্ষণ করে রাখার মানে কি, বাইরের কক্ষপথের ইলেকট্রনটাকে বেরোতে দিচ্ছে না। আর বেরোতে দিচ্ছে না বলেই কিন্তু তোমার বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রো পজিটিভিটিটা এটা কমে যায়, কিন্তু বেড়ে যায় কোনটা, বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রো নেগেটিভিটি বেড়ে যায়। তাহলে ইলেকট্রো পজিটিভিটি ডিক্রিজ করে। একইভাবে ওপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রো পজিটিভিটি বেড়ে যায়, তাহলে ইলেকট্রো নেগেটিভিটি ডিক্রিজেস। হ্যাঁ, ডিক্রিজেস হলো। ইলেকট্রো পজিটিভ যারা, ঠিক আছে, আমরা ইলেকট্রিসিটির চ্যাপ্টারে করেছিলাম ইলেকট্রো পজিটিভ এলিমেন্টস যারা, তারা কি, তারা অ্যাকচুয়ালি মেটাল হয়, ভালো কন্ডাক্টর হয়, তাহলে মেটাল হয়। মানে বাম দিকের মৌল যারা, তারা বেশি ইলেকট্রো পজিটিভিটি, ঠিক আছে, আস্তে আস্তে ডান দিকে গেলে ইলেকট্রো পজিটিভিটিটা কমে যায়। বাম দিকের যারা, তারা বেশি পরিমাণে তাদের মেটালিক প্রপার্টি বেশি, বাম দিক থেকে ডান দিকে গেলে মেটালিক প্রপার্টি কী হয়, কমে যায়। তাহলে লেফট টু রাইট মেটালিক প্রপার্টি কি হয়, ডিক্রিজ না ইনক্রিজ? ডিক্রিজ। আর ওপর থেকে নিচের দিকে গেলে কি হবে, মেটালিক প্রপার্টি ইনক্রিজ হবে। বাম দিক থেকে ডান দিকে গেলে যা হবে, ওপর থেকে নিচে গেলে তার অপোজিট হবে, এটা মনে রাখো। তাহলে ওপর থেকে নিচের দিকে গেলে মেটালিক প্রপার্টি বেড়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে ডান দিকে যারা থাকে তারা অ্যাকচুয়ালি এদিকে যারা থাকে তারা অ্যাকচুয়ালি নন মেটাল হয়। তো বেসিক্যালি এদেরকে মেটাল বলা হয়, পিওর মেটাল এরা। এখানে যারা থাকে এরা মেটাল আর নন মেটালের মাঝামাঝি জায়গায় থাকে, এদেরকে বলা হয় ট্রানজিশন মেটালস। ট্রানজিশন মেটালস, এখানেও কিছু মেটালস থাকে, তারপর এদিকে নন মেটাল থাকে। বেসিক্যালি যারা
পি ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্টে কিন্তু মেটাল, নন মেটাল, মেটালয়েড তিনটেই থাকে। তুমি একটা জিনিস দেখো তোমাদের পিরিয়ডিক টেবিলে, সিলিকন, ঠিক আছে, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, তারপর টেলুরিয়াম, ঠিক আছে, এরা কিন্তু বেসিক্যালি মেটাল আর নন মেটালের মাঝামাঝি পজিশনে পড়ে, ওই জন্য এদেরকে বলা হয় মেটালয়েডস। তো মেটালয়েডসের বাম দিকে যারা থাকে তারা হচ্ছে মেটাল, মেটালয়েডসের ডান দিকে যারা থাকে তারা কিন্তু মেটাল নয়, তারা নন মেটালস। আর এই যে পি ব্লক এলিমেন্ট যেটা পি ব্লক এলিমেন্ট, এখানে কিন্তু এটাই একমাত্র পজিশন যেখানে মেটাল, নন মেটাল, মেটালয়েডস একসাথে অবস্থান করে, আর বাকিগুলো কিন্তু সব মেটালস, বেশিরভাগ মৌল কিন্তু মেটালস, ঠিক আছে। আর এই যে যারা থাকে নিচের দিকে, যারা ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস, এদেরকে বলে ইনার ট্রানজিশন মেটালস। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস দেখি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, এটা হাইড্রোজেন, এটা লিথিয়াম, এটা সোডিয়াম, ঠিক আছে। আমাকে বলো কার অ্যাটমিক সাইজ বেশি হবে? অ্যাটমিক সাইজ বা অ্যাটমিক রেডিয়াস কার বেশি হবে? সোডিয়ামের হবে, কারণ এখানে কক্ষপথ সংখ্যা বেশি, ওই জন্য এর কিন্তু অ্যাটমিক রেডিয়াস যেটা বা অ্যাটমিক সাইজ সেটা বেশি। লিথিয়ামের একটু কম, হাইড্রোজেনের আরও কম। মানে কি, ওপর থেকে নিচের দিকে নামলে কোন জিনিসটা বাড়ে? অ্যাটমিক মাস তো বাড়বে, ওটা বাম দিক থেকে ডান দিকে গেলে হবে, ওপর থেকে নিচে গেলে হবে, কিন্তু এটা হবে অ্যাটমিক রেডিয়াস বা অ্যাটমিক সাইজ, যাই বলো, আমি অ্যাটমিক সাইজই বলছি, সাইজ বা রেডিয়াস, এটা কিন্তু ইনক্রিজ হবে, ঠিক আছে, ওপর থেকে নিচের দিকে গেলে। আবার দেখো বেরিলিয়াম, বোরন, কার্বন, ঠিক আছে, বেরিলিয়ামের সবার বাইরের কক্ষপথের ইলেকট্রনকে, বেরিলিয়ামের যেটা নিউক্লিয়াস সেটা যে বলে আকর্ষণ করছে, বোরনের ক্ষেত্রে সে বলের আকর্ষণ বলটা আরেকটু বেশি, কারণ এখানে বেশি পরিমাণে ইলেকট্রন আছে, তাই তো, আর নিউক্লিয়াসে বেশি পরিমাণে প্রোটন আছে, চার্জ বেশি, আকর্ষণ বল বেশি, আমি ইলেকট্রিসিটি চ্যাপ্টারে পড়েছি। আবার কার্বনের ক্ষেত্রে সেটা আরও বেশি, তাহলে এটা কিন্তু বাইরের কক্ষপথের ইলেকট্রনকে বেশি বলে আকর্ষণ করে রাখছে। বেশি বলে আকর্ষণ করে রাখার জন্য কিন্তু অ্যাটমিক সাইজটা সেখানে কমে যায়, ঠিক আছে। এর ক্ষেত্রে যত অ্যাটমিক সাইজ থাকে, এর ক্ষেত্রে বলটা বেশি থাকার জন্য, আকর্ষণ বলটা বেশি থাকার জন্য কিন্তু অ্যাটমিক সাইজটা কমে যায়। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে, একটা পিরিয়ড টেবিলের বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, অ্যাটমিক রেডিয়াস যেটা সেটা কমে যায়। উপর থেকে নিচের দিকে গেলে যদি বেড়ে যায়, তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে অ্যাটমিক রেডিয়াস কি হয়, ডিক্রিজ। এটা বাম দিক থেকে ডান দিকের দিকে গেলে, ঠিক আছে। তোমাকে বলে দিতেই পারে যে কয়েকটা মৌলের নাম বলে দিল, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, এদেরকে অ্যাটমিক সাইজের ভিত্তিতে সাজাও, তোমাকে কিন্তু এই জিনিসটা মাথায় রেখে সাজাতে হবে, ঠিক আছে। হয়েছে, বুঝতে পেরেছ? এবার আয়োনাইজেশন এনার্জি জিনিসটা কি একটু দেখো। আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে, যে এখানে কোথায় গেল, বোরন, পটাশিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে, পটাশিয়ামের ক্ষেত্রে কত থাকে, 2, 8, আবার 8 আর 1, এখানে 4টে, তাই তো। একটা জিনিস দেখো, বেরিলিয়াম, ঠিক আছে, বেরিলিয়াম যদি, আবার দেখো বোরন, সরি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত হয়, 2, 8, 2, ঠিক আছে। বেরিলিয়ামের ক্ষেত্রে 2টো কক্ষপথ, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 3টে কক্ষপথ, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 2টো, 8টা, 3টে ইলেকট্রন। তো একটা জিনিস দেখো, যে এখানে 3টে কক্ষপথ সংখ্যা বাড়ছে, ঠিক আছে, কক্ষপথ সংখ্যা বাড়ছে মানে কি, ইলেকট্রন সংখ্যাও বাড়ছে, ঠিক আছে। আবার এখানেও কক্ষপথ সংখ্যা বাড়ছে, ইলেকট্রন সংখ্যা বাড়ছে, কিন্তু এখানে সবার বাইরের কক্ষপথকে ম্যাগনেসিয়াম যে আকর্ষণ বল দিয়ে আকর্ষণ করে রেখেছিল, এখানে কিন্তু অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস তার থেকেও বেশি বল দিয়ে আকর্ষণ করবে,
তাই তো? এখানে 3টে কক্ষপথ থাকার পরেও এখানে আকর্ষণ বলটা বেশি, এখানে বেশি ইলেকট্রন থাকার পরেও আকর্ষণ বলটা বেশি, তাই? তাহলে এই যে বেশি ইলেকট্রন থাকার পরেও আকর্ষণ বল বেশি, কিন্তু কক্ষপথ সংখ্যা তো সেম, কক্ষপথ সংখ্যা সেম, কিন্তু বেশি ইলেকট্রন থাকার জন্য আকর্ষণ বলটা বেশি, এটাকে বলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এটাকে বলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। অ্যাকচুয়ালি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু বাম দিক থেকে ডান দিকে গেলে ইনক্রিজ হয়, ঠিক আছে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাম দিক থেকে ডান দিকে গেলে ইনক্রিজ হয়, আর ওপর থেকে নিচের দিকে গেলে হয় ডিক্রিজ, ঠিক আছে? আরেকটা হচ্ছে লাস্ট জিনিস, সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি কি? যে কোনো একটা পদার্থকে, কোনো একটা মৌলের অ্যাটমকে আয়নে পরিণত করব, মানে ওর থেকে আমি ওকে এনার্জি দেবো, ইলেকট্রন এনার্জি গেইন করলে কি হবে? বাইরে চলে যায়, ঠিক আছে? ওকে এনার্জি দিয়ে আমি ওটাকে আয়নে কনভার্ট করব। মিনিমাম কতটা এনার্জি দিতে হবে, সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। তো অ্যাকচুয়ালি বাম দিক থেকে ডান দিকে যত যাওয়া যায় ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা সেটা কিন্তু মৌলদের কমে আসে, মৌলের সেটা কমে আসে। তো তাকে বাম দিক থেকে আমি ডান দিকে যত যাব ওটাকে আয়নে কনভার্ট করতে বা ওখান থেকে ইলেকট্রন বের করতে আমাকে তত বেশি এনার্জি দিতে হবে। তো আয়োনাইজেশন এনার্জি জিনিসটা এটাও কিন্তু বাম দিক থেকে ডান দিকে গেলে ইনক্রিজ হয়, ওপর থেকে নিচের দিকে গেলে ডিক্রিজ হয়, ঠিক আছে? তাহলে এইটা হলো তোমার পিরিয়ডিক টেবিল। কিছু জিনিস বাদ থাকলে আমরা পরে কোয়েশ্চেনের মাধ্যমে সলভ করব, ঠিক আছে? তোমাদের এতটা মোটামুটি পড়তে হবে, জানতে হবে, এতটা পড়লে আশা করি এনাফ তোমাদের, ঠিক আছে? কমপ্লিট।